আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে এবং এই ইউনিয়ন এবং এই আটগড়িয়া উপজেলার বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন এলাকা থেকে যারা এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আপনারা এসেছেন আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের কাছে আমার বলার কিছু নেই, যদি একটি বলতে চাই, এই আটগড়িয়া উপজেলায় আমি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আমি ঘুরেছি। দিনের পর দিন আটগড়িয়ার বিভিন্ন এলাকায় আমি বিচরণ করেছি, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু দেশের বিদ্যমান পরিস্থিতি এবং অতীতে যে সরকার ছিল তার কারণে আমি আপনাদের শুধু কষ্ট দিয়েছি, আপনাদের জন্য আমি কোনো কিছু করতে পারিনি। এখন এই সরকারের পতন হয়েছে, একটা জনঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার বিদায় নিয়েছে। এখন বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার, আন্দোলন পরবর্তী একটা সরকার আছেন। এই সরকার দেশের সংস্কার করছেন, এই দেশের সমস্ত অর্থনীতি থেকে শুরু করে আইন বিচার বিভাগ সমস্ত কিছু অতীতে সরকার ধ্বংস করে দিয়েছে। মানুষকে ভোট দিতে দেয়নি, রাতের বেলায় ভোট হয়েছে, তারপরে যেগুলো বাকি ছিল দিনের বেলায় কেটে নিয়েছে। দীর্ঘদিন ধরে আমরা এই বক্তব্য দিয়ে এসেছি, আমাদের কথা সরকার তোয়াক্কা না করে প্রতিনিয়ত মিথ্যা কথা বলেছে। তাদের জনগণ ভোট দিয়েছে, জনগণের ভোটে নাকি তারা নির্বাচিত হয়েছে। তাই আমি মহান আল্লাহ পাকের কাছে কারাগারে ছিলাম, কারাগার থেকে দোয়া করছি, হে সৃষ্টিকর্তা, আপনি সর্বশক্তিমান এবং দয়াবান। এই দেশের অনেক মানুষ, অনেক যুবক ছেলেরা ভোটার হয়েছে, কিন্তু তারা 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি। আর একবার তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করেন। মহান আল্লাহ পাক আমাদের হাজার লক্ষ কোটি মানুষের আবেদন শুনেছেন, আপনারা দেখেছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে বারবারে জুম্মার নামাজ পড়তে পারিনি, এই সরকারের ঘোষণালয়ের কারণে জুম্মার নামাজ আমার মতো পড়তে পারিনি। আমাদের এই এলাকার হাজার হাজার কর্মী নেতা সহ বাংলাদেশের কোটি কোটি মানুষ জুম্মা নামাজ আদায় করতে পারেনি, কারণ এই সরকারের ভয়ে এই নামাজ পড়তে গেলেও সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এই ভয়ে। তাই আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন এবং পৃথিবীর ইতিহাস আমি যতটুকু জানি এইভাবে কোন সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে বলে আমার জানা নেই। এরা এত পাপ করেছিল, এত অন্যায় করেছিল, এই দেশকে ধ্বংস করে দিয়ে ভারতের হাতে তুলে দেওয়া সমস্ত পায়চারা বাস্তবায়ন করতে গিয়েছিল। বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, জেল কেটেছে, আহত হয়েছে, তাদেরকে সব দেওয়া হয়েছে। সমস্ত কিছু সহ্য করেও আন্দোলনের মাঠে ছিল সর্বশেষে এসে এই বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেছিল তাদের ন্যায্য দাবির জন্য। সেই ন্যায্য দাবিকে সরকার কোন রকমের তোয়াক্কা করেনি, কোন রকমের তাদের সাথে আলোচনায় বসার চিন্তা ভাবনা করেনি। কারণ তারা মনে করেছিল 7ই জানুয়ারি একটি নির্বাচন করে নিয়েছে এবং পরবর্তী সময়ে নির্বাচন করে নিয়েছে, পরবর্তী সময়ে উপজেলা নির্বাচন করেছে। সেই উপজেলা নির্বাচনে যারা 2024 সালের 7ই জানুয়ারি যে সমস্ত দলগুলি নির্বাচনে গিয়েছিল সেই সমস্ত দলগুলি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেনি। এমনকি সংসদে যে বিরোধী দল ছিল একেবারে সরকারের আজ্ঞাবহ, সেই বিরোধী দলের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেনি। যার পরিপ্রেক্ষিতে মনে করেছিল সমস্ত সংসদ সদস্য তাদের, সমস্ত উপজেলা চেয়ারম্যান তাদের, সমস্ত মেয়র তাদের। অতএব এখন যদি এই কোটা যেটা বাতিল করা হয়েছিল সেটি যদি এখন আবার পুনর্বহাল করা হয়, এই আন্দোলন করে আমাদের কিছু করতে পারবে না। সেই আত্মহত্যা থেকে ছাত্রদের সাথে এই ধরনের অসৎ আচরণ তারা করেছে, শিক্ষকদের সাথে তারা অসৎ আচরণ করার পাশাপাশি তাদেরকে অবজ্ঞা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলেছে আন্দোলন করতে থাক, কত করতে পারে দেখি, যখন ক্লান্ত হয়ে যাবে তখন অবশ্যই ফিরে যাবে, তখন দেখবো।
এই যে কোটা আবার ফিরিয়ে আনলো, তার কারণ হলো এই সরকারের সমস্ত এমপি মন্ত্রী দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা বাংলাদেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে। বেনজির আহমেদ থেকে শুরু করে আজিজ আহমেদ, আহাদ থেকে শুরু করে মনির পর্যন্ত যেভাবে দুর্নীতির প্রতিদিন খবর বের হচ্ছিল, এই সরকার প্রধান মনে করেছিল আমি এবং আমার পরিবারের বহু টাকা, লক্ষ লক্ষ না হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে, এই দুর্নীতি হয়তো বেড়ে আসবে, সেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য এই কোটা সংস্কারটা বাতিল পুনর্বহাল করে ছাত্রদেরকে আন্দোলন করার সুযোগ করে দিয়ে সেটা তারা আড়াল করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ পাক কথায় বলে আল্লাহ যদি চাই কোনো কিছু কেউ রক্ষা হয় না, আল্লাহর মার দুনিয়ার বার। তাই এই সরকার চায়না গেলেন, ইন্ডিয়াতে একবার গেলেন মোদীর শপথ অনুষ্ঠানে, 2 দিন পরে আবার গেল ইন্ডিয়ার কাছে ধর্ণা দিতে। ইন্ডিয়া থেকে ফিরে আসার পর গেল চায়না ধমক দিয়ে দিল তোমাদেরকে আর টাকা পয়সা দেবো না, তোমাদের নীতি আদর্শ খারাপ, তুমি একবার আমাদের কাছে আসো, আবার ইন্ডিয়ার কাছে যাও। যখন তাদেরকে ব্যর্থ হলো, তাদের যখন টাকা পয়সা দিল না, তখন তারা ফিরে আসলো। ফিরে এসে দেখেন সাংবাদিক সম্মেলন করলেন। প্রতিবারই বিদেশ থেকে আসা সাংবাদিক সম্মেলন করেন, এবারও করলেন। আমরা আবার বিশ্বাস দেখি এই সাংবাদিকরা গিয়ে শুধু তাদের কাছে উনি যারা ভালো ওনাদের প্রশংসা সেইগুলি করেন, বাস্তব অবস্থা কোনদিনও তুলে ধরেন না। কিন্তু এই যে পাপ করলে যে কোনো একদিক দিয়ে এসে প্রকাশ হবে। এই সাংবাদিকদের ফারজানা রূপা একটা প্রশ্ন করলেন, তার পরিপ্রেক্ষিতে প্রবাস আমি সম্পূর্ণ প্রশ্ন করলেন, বললেন মাননীয় প্রধানমন্ত্রী একই সমান রেজাল্ট, একই মর্যাদার সমপরিমাণ যদি কারোর যোগ্যতা থাকে, আপনি কি মুক্তিযোদ্ধার নাতি নাতনিকে দেবেন না রাজাকারের নাতি নাতনিকে দেবেন? এমন প্রশ্ন করেছে। এই প্রবাস আমরা এই সরকার এত চামচাগিরি করেছে, এই চামচাগিরি করতে করতে একটা পর্যায়ে এমন প্রশ্ন করলেন যে এই প্রশ্নের উত্তর না দিয়ে কোনো উপায় ছিল না। উনি বলে ফেললেন আমি কি মুক্তিযোদ্ধার সন্তানদের নাতি নাতিদের বাদে রাজাকারের বাচ্চাদের চাকরি দেবো? সারা ছাত্র সমাজ খুশি উঠলো। আমি একটি টকশো থেকে আসতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় পার্কে, তার আগে থেকে শিল্পকলা কেন্দ্র থেকে একাডেমির ওখানে হাজার হাজার যুবলীগ ছাত্রলীগের ঢাকা মহানগরের বিভিন্ন মাস্টাররা দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আক্রমণ করবে বলে। আমি যখন আগে আরো এগিয়ে আসছিলাম তখন শুনেছিলাম তুমি কে আমি কে, রাজাকার। কে বলেছে সরকার। অথচ এইটাকে বিকৃত করে তারা বললো এই হাজার হাজার রাজাকারের বাচ্চারাকে মিছিল করছে। আমি একদিন বললাম এত মানুষ যদি রাজাকারের নাতি নাতি হয় তাহলে আপনারা কোথায়? আপনারা ছেড়ে দেন এই দেশে তাহলে রাজাকারের নাতি নাতিদের এত তারা সম্মান করে, তারা রাজাকার গর্ব করে বলে নেয়, তারা রাজাকারকে ঘৃণা করে। এই ঘৃণা তারা প্রত্যেকভাবে ব্যক্ত করেছে। কেউ বলেছে সরকার স্বৈরাচার। পরবর্তী সময় আপনারা দেখলেন প্রধানমন্ত্রী কি বললেন, এই সমস্ত ছেলেরা স্লোগান দেয় তুমি কি আমি কে, রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার। বলেন তো আত্মা ফিরুল্লাহ বলতে ইচ্ছা করে না? এ কথাটা ছাত্ররা বলে। আমি বললাম এই কথা ছাত্ররা বলেনি, আপনাকে মাফ চাইতে হবে এদেশের ছাত্র সমাজের কাছে। আমি বারবার বলেছি আমার ছোট ভাই বুধু, তা আমাকে ধরতে না হবে, তাকে ধরে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, দিনের পর দিন অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমাকে খুঁজে বের করার জন্য আমার আত্মীয় স্বজনের বাড়ি ঘর পর্যন্ত তল্লাশি করেছে। আমার ভাই বুধু শুধু নয়, সিনিয়র নেতাদেরকে যেভাবে অত্যাচার করেছে হারুন ডিবি অফিসে নিয়ে গিয়ে এই বন্যা দিলে আপনি চোখের পানি ফেলে রাখতে পারবেন না। এই সরকার আয়না ঘর করে কত মানুষকে আয়না ঘরে তাদেরকে হত্যা করেছে, তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়, তাদের গুম করে রেখেছিল। এই সরকার হাজার হাজার মানুষকে গুম করেছে, শত শত মানুষকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল। এটা করে শুধু শান্ত হয় না, বাংলাদেশের সমস্ত ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সমস্ত ব্যাংক থেকে টাকা লুটপাট করে নিয়ে বিদেশে তারা পাচার করেছে। আজকে ব্যাংকে টাকা নাই, রিজার্ভ শূন্য হতেছে, কমতে কমতে এমন পর্যায়ে এসেছে এই সরকার যখন বিদায় নেয় তখন 2 মাস রিজার্ভের টাকা দিয়ে ইম্পোর্ট করার মতো অবস্থা ছিল না। আন্দোলন যখন চলে
এই সরকার আমার বিদেশি প্রবাসীদের ভাইরা তারা কষ্ট করে টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়, সেই টাকায় তারা গুলি কেনে, বন্দুক কেনে, তারা সেই টাকাতে গ্যাসের কেনে যখন জনগণের আক্রমণ করে। আমরা আবেদন জানালাম, আমিও বারবার আবেদন জানিয়েছি, যারা প্রবাসে আছেন, আপনার বাবারা, আপনার মায়েরা, ভাইরা দেশে আছে, কষ্ট যদি একটা হয় তাও আপনারা সরকারের পৈতৃক উপায় টাকা পাঠাবেন না, যতটুকু না হলে চলে সেইটুকু আপনারা পাঠিয়ে দেন। যদি এই কথা আমাদের বলা সাজে না, কিন্তু কেন বলছে সরকারি তো অবৈধ, এই সরকারি তো অনির্বাচিত, অতএব এই সরকারের আমাদের এই সরকারকে মানে এই যে গুলি বন্দুক কিনা থেকে বিরত রাখার জন্য এটি ছাড়া কোনো উপায় ছিল না। আমার প্রবাসী ভাইরা আন্দোলন করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে 57 জনের কারোর যাবজ্জীবন জেল হয়েছে, কারোর বিভিন্ন মেয়াদে জেল হয়েছে। এত কষ্টের পর আজকে আমরা যে গণতন্ত্র আশা করছি আগামী দিনে আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি, আজকে সেই গণতন্ত্র নিয়েও আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় কথা বলা হচ্ছে বিএনপির নেতাদেরকে বিভিন্ন ভাবে দোষারোপ করা হচ্ছে। দেশের ভিতরে এই সরকারের পতনের পর 5 তারিখের পর কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনা ঘটেছে, সবকিছু বিএনপি করেছে। এই দায় বিএনপির মধ্যে ঠিক হবে না। আমাদের এই আটঘরিয়াতে 2টা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ডাকাতি হয়েছিল। ডাকাতি হওয়ার পর আমি এই এলাকার নেতা আসিফউদ্দিন আলম আক্তার, তারা এই এলাকাতে বসবাস করে, তাদেরকে বলেছিলাম যে কোনো মূল্যে হোক এই ডাকাতদেরকে ধরতে হবে। আপনারা দেখেছেন সেই 10 জন ডাকাতকে ধরেছে, ডাকাত ধরার পর দেখা গেল ওরা সবাই আমেরিকার লোক। এইভাবে আমেরিকার লোকেরা এই 5 তারিখের পরে মন্দির ভাঙা, সংখ্যালঘুদের অত্যাচার, নির্যাতন, বিভিন্ন বাড়ি ঘর ভাঙা, বিভিন্ন ভাবে তারা এখানে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এখনো তারা চালিয়ে যাচ্ছে। আমি তাই পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগ যারা করেন, সাধারণ আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগ করা দোষের ব্যাপার না, আপনার রাজনীতি আপনি করেন, কিন্তু আওয়ামী লীগ করে আপনি যখন অত্যাচার করেন, নির্যাতন করেন, দুর্নীতি করেন, তাহলে আপনার কোনো রেহাই নেই। তাই বলবো সাধারণ আওয়ামী লীগের যারা আমাদের নেতাদের কাছে পরিষ্কার করে বলা হচ্ছে, আপনারা নিশ্চিন্তে ঘুরবেন, খাবেন, কাজ করবেন, ব্যবসা করবেন, সব করবেন, যেহেতু আপনার যদি আপনারা অনেকে নিতেন তো কিছু সংখ্যক আওয়ামী লীগের কাছে পুড়ে ফেপে বদলাস হয়েছে। অনেক আওয়ামী লীগের নেতাগুলো আমি জানি তাদের ঘরে ঠিক করে তারা খাওয়ার উপায় নাই, কারণ এই কিছু লোক তারা দুর্নীতি করে তাদের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বাজারে গেলে যে দুর্নীতি করেছে, সে যখন 2000 টাকা দামে ইলিশ মাছ কেনে, একটা গরিব মানুষ সে বাজারে গিয়ে ইলিশ মাছ কিনা তো দূরের কথা, ওটা তাকিয়ে থেকে দেখে আবার হয়তো চুপ মুছতে মুছতে ফিরে যায়। এই জায়গায় এই সরকার দেশটাকে নিয়ে গেছিল, সেখান থেকে আজকে আমাদের নতুন যাত্রা শুরু করতে হবে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা দিয়ে দীর্ঘদিন কারাগারে রেখেছিল, অন্যায় ভাবে যে সাজা দিয়েছিল ডক্টর আখতারুজ্জামান বিচারক, সাজা দেওয়ার দিনে আমি ডক্টর থেকে বলেছিলাম, ডক্টর আখতারুজ্জামান আপনি যে অন্যায় সাজা দিয়েছেন, একজন বয়স্ক মানুষকে আপনি সশ্রম কারাদণ্ড দিয়েছেন, 10 লাখ টাকা জরিমানা করেছেন। আপনার আম্মা যদি বেঁচে থাকে আপনার আম্মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, আম্মা আমি এই ধরনের একটা রায় দিয়েছি, এই রায়টা সম্বন্ধে আপনার অভিমত কি আমি জানতে চাই। আপনার আম্মা বেঁচে থাকলে বলবে, আখতারুজ্জামান তোমার মতো সন্তানকে পেটে ধারণ করে আমি গর্ব অনুভব করতাম, কিন্তু আজকে তুমি যে কাজ করেছো আমি মনে করছি তুমি একটা কুলাঙ্গার, তোমার মতো কুলাঙ্গার সন্তানকে পেটে ধারণ করা আমার। যখন দেশে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, একদম মৃত্যু পদযাত্রী, আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমার আবেগ ধরে রাখতে না করে বলেছিলাম, আপনার সাজা দেওয়ার কারণে দেশে বেগম খালেদা জিয়াকে মৃত্যু পদযাত্রী, উনি হয়তো বিদেশে যেতে না পারলে আমাদের থেকে হয়তো চিরদিনের জন্য চলে যাবেন। তাই আপনাকে বলবো, যতদিন আওয়ামী লীগ বেঁচে আছে ততদিন আপনি বেঁচে থাকবেন, যেদিন আওয়ামী লীগ থাকবে না ক্ষমতায় সেদিন আপনাকে মরতে হবে। আগে যদি মরে গিয়ে থাকেন আপনার ডিএনএ টেস্ট করা হবে, হাত তুলে করা হবে যে আপনি কেমন খারাপ ছিলেন। এইটি আমার অপরাধ। এই কথার কারণে মহামান্য আদালত সুমোটো করে আমাকে আদালতে হাজির হওয়ার কথা বললেন, আমি হাজির হই নাই, 6 তারিখে হয় নাই, 8 তারিখে হয় নাই। তখন আমার বিরুদ্ধে
আমাকে গ্রেপ্তার করার জন্য আইজিপিকে তখন নির্দেশ দিল যে কোনো মূল্যে আমাকে গ্রেপ্তার করতে হবে। আমি বললাম আমি হাজির হব না, আমি যে কথা বলেছি সেই কথার প্রতি অটল থাকবো। তারপরে একটি পর্যায়ে র্যাব আমাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে গেল। আদালতে যাওয়ার পর মহামান্য আদালত আমাকে বললেন আপনার শপথ, আমার সমস্ত ভিডিও দেখানো হলো, প্রায় 15 মিনিট দেখানোর পর বলা হলো আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলি আপনি বলেছেন কিনা। আমি বললাম আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছে এই সব কথা আমি বলেছি, এবং আবার যদি ভবিষ্যতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, ডক্টর জুবাইর রহমানের নামে এই ধরনের যদি মিথ্যা সাজা কোন বিচারক দিয়ে থাকে তার বিরুদ্ধে আমি বলতেই থাকবো, 100 বছরের জেল হলে আমি পরোয়া করি না। বন্ধুরা আমার, আপনারা সবই জানেন আজকে বাংলাদেশের অবস্থাকে বিএনপি তো দীর্ঘ ক্ষমতা হস্তান্তর করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1996 সালে বঙ্গভবনে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করে সেদিন বিএনপি অফিসের সামনে এসেছিল হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ। সেদিন বিএনপি অফিসের সামনে উপস্থিত হয়েছিল বীরের মতো বেগম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করার পর বাসায় ফিরে এসেছিলেন। আমি 96 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সারা বাংলাদেশে আমি নির্বাচনী জনসভা করতে গিয়েছি। অনেক জায়গায় বাধা দিয়েছে, সমস্ত বাধা উপেক্ষা করে আমরা সেখানে গিয়ে বক্তব্য দিয়ে এসেছি। 2006 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার ক্ষমতা হস্তান্তর করলেন। ক্ষমতা হস্তান্তর করার পর আমরা এবং বিএনপি নেতৃবৃন্দ আমরা প্রকাশ্যে ঘুরে বেরিয়েছি। আমি জানি আমি 6 সালে ক্ষমতা হস্তান্তর করার পর আমি এই আটঘরিয়াতে এসেছিলাম, আটঘরিয়ায় বক্তব্য দিয়ে গিয়েছিলাম। কিন্তু আজকে কি আজকে এই সরকার পদত্যাগ করলো না, পদত্যাগ করার পূর্বে এই সরকার একটা ভাষণ দিতে চেয়েছিল, ভাষণ দিতে পারে নাই। দুপুরের খাবার রান্না হয়েছিল, খাবার খেতে পারে নাই। জনগণের রোষানলে পড়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেলেন এবং সেই সাথে তার সমস্ত পালিয়ে গেল। এখন আপনি দেখেন যারা মাস্তানি করেছে, দলীয় প্রতাপে যারা এই আটঘরিয়া ঈশ্বরদী বাংলাদেশে যারা দাবিয়ে বেড়েছে, আজকে তারা কোথায় কোথায় যারা? আমিও তো গ্রেপ্তার হয়েছিলাম হাতে বিয়ের মতো বক্তব্য দিয়ে কোর্টে গিয়েছে, আর আমি তো এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না। আর আজকে এই সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, কেউ কেউ বলে সালমান রহমান, তাকে কেউ কেউ বলে দরবেশ। এখন দেখলাম এই দরবেশ হঠাৎ করে হয়ে গেল গণেশ। নৌকার ভিতরে ভিতরে তারা পালাচ্ছে, বলেন গণেশ পুজো। তারপরে একটা বিচারপতি ছিল মানিক, শামসুদ্দিন মানিক, কত কথা বলতো। এখন দেখি যে ওই সিলেটের পাহাড়ে গিয়ে কলা গাছের উপরে শুয়ে আছে। চিন্তা করেন, একটা লোক, এদের একজন এমপি, একজন মন্ত্রী সাহস নেই, তারা প্রকাশ্যে আসা, প্রকাশ্যে মানুষের সামনে তাদের আসার কোন সাহস নেই, কারণ এত অপকর্ম করেছে। ওই যে একটা উদ্ভ্রান্ত একটা ব্যারিস্টার ছিল না, কত কথা বলতো, সবাই আপনারা ফেলে গেলে আবার আমাকে ফেলবেন না, আবার আমাকে বিশ্বাস করবেন। ওই ব্যারিস্টার শুনুন, আমাদের নেতা যারা তারেক রহমান সম্বন্ধে বক্তব্য দিয়েছিলেন, আমি তাকে বলেছিলাম, আওয়ামী লীগের সময় তাকে বলেছিলাম, ব্যারিস্টার শুনুন, ওই রাতের বিনা ভোটে একদলীয় ভোট করে এমপি হয়ে মন্ত্রীকে পদত্যাগ করে বড় বড় কথা বললো, এই কথা কোন কাজে লাগবে না। তারেক রহমান সম্বন্ধে আপনি যে কথা বলেছেন, এই কথা থেকে উদ্যোগ করতে হবে, প্রত্যাহার করতে হবে, তা না হলে এই দেশের মানুষ আপনার পিঠের চামড়া দিয়ে পায়ের জুতা বানাবে। আপনাকে এটা করতে হবে। কত কথা বলেছে, এরকম খাদ্যে যে জীবনের টাকা শুরু করেছে, তারেক রহমানের জীবনের টাকা শুরু করেছে, কত কথা কত কথা। তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, মিডিয়াতে প্রচার করা যাবে না, নিষিদ্ধ সাজাপ্রাপ্ত আসামি। আমি সর্বপ্রথম তারেক রহমানের বক্তব্য দিতে হওয়ার পর আমার এলাকায় সাপড়ে হাজার হাজার মানুষ ইফতার করতে সর্বপ্রথম পুলিশের উপস্থিতিতে আমি সেই বক্তব্য তারেক রহমানকে বলার পর উনি আমার সেই ইফতার বক্তব্য দিয়েছিলেন। এখন কি হলো? এখন কি হলো? তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, আইনে বাধা। যেই 5 তারিখে গণেশ উল্টে গেল,
তারেক রহমানের বক্তব্য আপনারা সমস্ত মিডিয়াতে দেখলেন। তার মানে তারেক রহমানকে সাজা দিয়েছিল অন্যায় ভাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিল অন্যায় ভাবে বলে উনিও মিডিয়ার সামনে এসে ওনার বক্তব্য দেওয়া শুরু করলেন। মিডিয়া সেই সমস্ত বক্তব্য প্রচার করা শুরু করেছিল। তাই আমি আপনাদের সামনে আর বক্তব্য দেব না, কারণ আমার আর একটি কর্মসূচি আছে মাস পড়াতে, সেখানে আমাকে যেতে হবে। আজকে বৃষ্টি কাদা অপেক্ষা করে আপনারা যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আগ্রহীরা সমস্ত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী কর্মী তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে চাই, মহান আল্লাহ পাক যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আর একটা বার দেশ সেবকেরা সুযোগ দেন। ওই জায়গাতে বসে বসে কারাগারের মধ্যে আমি আল্লাহর কাছে হাত তুলেছি, রাতে নামাজ পড়ে গেছে, হে আল্লাহ আমি বন্দী বেগম খালেদা জিয়ার চেহারা আমি দেখতে চাই না, বন্দী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি দেখা করতে চাই না, তার চেহারা দেখার জন্য আমি হাসপাতালে কেটে যেতে চাই না। আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি মুক্ত না করেন উনি বিদেশে চিকিৎসা দিতে পারবেন না, তাই উনার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবে। আর হে মহান আল্লাহ ততদিন দেশকে আপনি বাঁচিয়ে রাখবেন, যতদিন এই সরকার এই জাতীয় সরকার ক্ষমতা থাকবে আমি যেন মুক্ত বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারি। মহান আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। আমি যেদিন আসে যেদিন 6 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলেন, আমি এবার হাসপাতালে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বপ্রথম বিএনপির মতো অনেক নেতা হাতে গিয়েছে নেতৃত্ব পর্যায়ে, আগে অন্য রাজনীতি দলের নেতৃত্ব গিয়েছিল। আমি সেখানে গিয়ে বললাম, ম্যাডাম খালেদা জিয়া ম্যাডাম আপনার কাছে দেখা করার জন্য আল্লাহর কাছে বলেছিলাম, বন্দী ম্যাডামের সঙ্গে আমি দেখা করবো না। আজকে আপনি মুক্ত হয়েছেন, আজকে আমি আপনার সামনে এসেছি, মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। আর একটি প্রার্থনা করবো ম্যাডাম, আপনাকে এদেশের মানুষ সেবা করার একবার সুযোগ দেন। আমাদের নেতা জনাব তারেক রহমান তার পক্ষে সম্ভব এদেশে একটা আধুনিক কৃষি নির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা, একটি শিল্প সমৃদ্ধ হিসেবে গড়ে তোলা। আমাদের নেতা অতি বিলম্বে এই বাংলাদেশে যেতে ফিরে আসবেন, লক্ষ লক্ষ না কোটির মানুষ বিমানবন্দরে যাবে, পায়ে হাত ওই যারা দুর্বৃত্ত তারা তারেক রহমানকে কুলাঙ্গার বলতো, তারা তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য করতো, তারা তারেক রহমানের জনপ্রচারী বলতো, তারা সেদিন তাকে দেখবে। সেই দিনের প্রত্যাশা আপনাদের কাছে সেই আহ্বান আছে, মানুষের জন্য কোনো কষ্ট না হয়, কোন মানুষের উপরে কেউ যদি নির্যাতন করে আপনারা গিয়ে তাদের পাশে দাঁড়াবেন এবং প্রকৃত পক্ষে সেই দোষী না হলে যারা তাদের উপর অত্যাচার করবে সে যে দলেরই হোক যেই হোক না কেন আপনারা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, আমি আপনাদের পাশে থাকবো। কিন্তু যারা দুর্বৃত্ত ছিল তাদের ক্ষেত্রে তারপরে বলবো তাদের মতো আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আইনের মাধ্যমে তাদেরকে আমরা সাজার ব্যবস্থা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রপতি জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক। আসসালামু আলাইকুম। সবাই